নোট এই কটাই। দেখবেন যে এই কটা ওই যে ভ্যাটের আইনের মধ্যে লেখা আছে যে অর্থ কি, ওই কথাগুলো এখানে আছে, ওই কথাগুলো শুধু এখানে ধারাটা লিখে দিবেন যে ডি। ঠিক আছে? একদম হুবহু এখান থেকে দেখবেন যে ধারা ওই ভ্যাটের আইনের মধ্যে অর্থ, অর্থ কি? মানে টাকা, অর্থ মানে মানি, অর্থ কি? ওখানে বলা আছে এই কথাগুলো, এই কথাগুলো এখানে আছে। ঠিক আছে? আচ্ছা। রপ্তানি অর্থ কি? এটা পড়বেন। রপ্তানি অর্থ কি? বিবিবি। ঠিক আছে? রপ্তানি অর্থ মনে রাখবেন যে দেশের বাইরে কোনো পণ্য বা সেবা আপনার সরবরাহ। ঠিক আছে? সেটা বাংলাদেশের ভিতর থেকে ওই দেশে যেয়েও হতে পারে। ঠিক আছে? বাংলাদেশের ভিতরেও হতে পারে। প্রথম পৃষ্ঠা। এটা হচ্ছে আপনার পৃষ্ঠা হচ্ছে ২৫৬ পৃষ্ঠা। ২৫৬। স্যার এইটার কিন্তু বাংলা প্রবল। আচ্ছা করে দেবো, দেখে আজকে করতে পারি কিনা। আজকে একটা যে কোনো একটা করে দেবো। ফরেন এক্সচেঞ্জ অর্থ কি? ডিটা পড়তে হবে। ডি ফরেন এক্সচেঞ্জ, বৈদেশিক মুদ্রা বিনিময়। এটার অর্থ কি? দেখেন foreign exchange means foreign currency and includes any instrument drawn, accepted, made or issued under clause 13 of article 16 of Bangladesh Bank Order 1972. All deposits, credits and balances payable in any foreign currency and any drafts, traveler check, letters of credit and bills of exchange expressed or drawn in Bangladesh currency but payable in any foreign currency এই করে। আচ্ছা গোল্ড ওকে, গোল্ড দরকার নাই, গোল্ড দরকার নাই, গোল্ড দরকার নাই, বাংলাদেশ কারেন্সি। এই অথরাইজ ডিলার বলতে কি বুঝছেন? এটা লাগবে। হ্যাঁ, তিন দাঁড়া, তিন অথরাইজ ডিলার ইন ফরেন এক্সচেঞ্জ। ঠিক আছে? কারণ ফরেন এক্সচেঞ্জের অথরাইজ ডিলার আছে যারা হচ্ছে এই আপনার হ্যাঁ মানি চেঞ্জার যারা। ভেরি গুড। যেমন হ্যাঁ ব্যাংকের মধ্যেও আছে, কিন্তু এটা মূলত ওই যে মানি চেঞ্জার মূলত এই অথরাইজ ডিলার। ডিলারটা হচ্ছে মানি চেঞ্জার। জি। রেস্ট্রিকশন অন ডিলিং, পৃষ্ঠা হচ্ছে 259 এ চলে গেছে। 59 259। রেস্ট্রিকশনস অন ডিলিং ইন ফরেন এক্সচেঞ্জ, অর্থাৎ কখন আপনি বৈদেশিক মুদ্রা বিনিময় করতে পারবেন না, সেই ক্ষেত্রে নিষেধাজ্ঞা কি, বিধি নিষেধ কি কি আছে, সেটা হচ্ছে আপনার এটা। রেস্ট্রিকশন পেমেন্ট জরুরি না, ব্লক অ্যাকাউন্টস, স্পেশাল অ্যাকাউন্টস, রেস্ট্রিকশন প্রোডাক্টস ফর সার্টেন কারেন্সি এন্ড এলিয়ান। 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। 8 নাম্বার পড়েন, 8 নাম্বার। 8 নাম্বারটা পড়েন। Restrictions on import and export. Receipt of proceeds for export goods and services. এটা কি বাংলায় যদি লেখে কেউ তাহলে বাংলায় লিখে দেব। মানে কোনো মানে ইয়ে আছে মানে যেহেতু না কোনো অসুবিধা নেই। তাহলে কোশ্চেনটা কি আসবে? এটার কোনো বাংলা ভার্সন নাই। কোনটা কোশ্চেন যেন? যে 8 নাম্বার স্যার। আচ্ছা আমার কাছে বাংলাটা আছে। বাংলা আছে আপনার কাছে? জি। ওই পিডিএফ আছে? পিডিএফ নাই, আমি পিডিএফ পড়ে দিতে পারবো আর কি। বইটা আছে, বইটা বাংলা করা আছে আর কি। পিডিএফ থাকলে সবাই শেয়ার করতে পারতো আর কি, বুঝতে পারছেন? পিডিএফটা করে ফেলেন নাকি? 1-2 টাকা বেশিক্ষণ বেশি পাতা না যে একটা শেয়ার দেওয়া যায় কিনা পিডিএফ করে। আচ্ছা আমি করে, না অল্প, বেশি পাতা না, অল্প পাতাই আমি করে পিডিএফ করে শেয়ার দিয়ে দিচ্ছি। জি প্লিজ। অনলাইনে লোক বসে বসে কথা শোনা কোনো হেল্প করে না। এমনিতে যারা অনলাইনে আছে এখন একটু হেল্প করো, অনলাইন করে দেখছেন। আচ্ছা স্যার অথরাইজ ডিলার দুইটা জায়গায়। আচ্ছা ফলস স্টেটমেন্টটা পড়ুন।
22 নাম্বার ফলস স্টেটমেন্ট। আর যে পেনাল্টি এন্ড প্রসিজার পড়বেন 23 নাম্বার। কোনটা কোনটা 23 নাম্বার। 23 burden of proof in certain cases 24 পড়েন। এগারে আর দরকার নেই। ঠিক আছে? 24 নম্বর স্যার পড়েন। এখান থেকে আপনাদের কয়েকটা প্রশ্ন আছে গ্রুপে দিয়ে দেবেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। ওই কটার অ্যান্সার তৈরি করবেন আপনারা। না পারেন হ্যাঁ, পাবেন। আপনাদের দিয়ে দেবো ঠিক আছে? খুব বেশি না 7-8টা প্রশ্ন করবেন। ওকে? তাহলে কমন পড়ে যাবে। 5 মার্কসের ফরেন এক্সচেঞ্জ আসবে আর 5 মার্কস হচ্ছে ওই যে মানি লন্ডারিং আসবে। এই 10 মার্কসের 2টা প্রশ্ন হবে। হয়তো 5 মার্কসের মধ্যে জোড়া দিতে পারে যে এই যে যেমন মানি লন্ডারিং আমরা বললাম যে কি কি কারণে মানি লন্ডারিং সংঘটিত হয়, মানি লন্ডারিং সংঘটিত হলে এক্ষেত্রে জরিমানা অবদানটা কি, ঠিক আছে? অথবা আপনার ওই যে প্রতিষ্ঠান যদি কোনো অপরাধ সংগঠন করে সেক্ষেত্রে আপনার দণ্ড কি? এইভাবে 2-3টা জোড়া দিবে, ঠিক আছে? এবং এই অপরাধ কোন সংস্থা তদন্ত করবে এরকম হয়তো একটার সাথে জোড়া দেবে, কিন্তু 2 মাস 2 মাস 1 মাস এরকম 5 মার্কের প্রশ্ন। দেশ কোনটা স্যার দেশের দেশের বললাম আমরা কোনটা জানো? এই যে 23 বলছি পেনাল্টি এন্ড প্রসিজার। 23 ওটা 27 না, 27 ওটা হলো পাদটিকা। 27টা কি স্যার ফুটনোট ইংলিশে বলে আর বাংলায় বলে পাদটিকা। এটা কি কোশ্চেন কি ইংলিশে আসবে না বাংলা বাংলায় আসবে, কিন্তু আপনি যেটা ইচ্ছা অ্যান্সার করেন। বাংলা গুগল থেকে মনে হয় নাম আমি পাওয়া যায়। তাহলে যে কোশ্চেনটা কঠিন। স্যার বুঝছেন? স্যার কোশ্চেন আমি কোশ্চেন দিব আজকে রাত্রে বসে যে আপনার 7-8টা প্রশ্ন দিব, ওগুলো জাস্ট অ্যান্সার করে ফেলবেন, ঠিক আছে? বা আমিও দেখি তৈরি করে দিতে পারি কিনা অ্যান্সার, না আসলে আপনারা নিজেরা তৈরি করে ফেলবেন অ্যান্সার, ঠিক আছে? ওই যে আমাদের একজন ভাই শেয়ার করবে বাংলাটা, ওখান থেকেও প্রয়োজনে আপনি এটাকে করতে পারবেন, ওকে? আমরা এখন বর্ণাঞ্চল থেকে তো 4টে দিয়েছেন 8 22 23 24 ওইখানে রাখেন, আমরা প্রশ্ন তৈরি করে দেবেন, ঠিক আছে? এইভাবে পড়ে ইয়া করতে পারবেন না, মানে ইংলিশ তো বুঝছেন, এটা ইংলিশ তো এটা ওইভাবে মানে সমস্যা হয়ে যাবে। আমি আপনাদেরকে 7-8টা প্রশ্ন দিব আজকে রাতে, ঠিক আছে? এবং না মানে শুরু করে নাই, মানে শেষ হয়েছে, কেবল আরেকটা দিন শেষ করবে, আমরা শেষ করি। স্যার আমি আজকে জয়েন করেছি কাস্টমাইজ 2023 এর কোশ্চেন গুলো আচ্ছা জিআইআর দেখেন, আমরা জিআইআর কি করবো কেমন? কাস্টমার 2023 এর একটা ইয়া দেওয়া আছে আমার গ্রুপে, এই যে একটা সাজেশন দেওয়া আছে, ওখান থেকে নিয়ে নিন ওইটাই। গ্রুপে এই আমার পেজ আছে একটা, ওটা নিয়ে নিন। দেখি কি আচ্ছা আচ্ছা। তো বইয়ের টাকা যেন একজন বা দুজন কিছু দিচ্ছিল ওটা একটু এই করে স্বাগত দিয়ে দেন ভিতরে এখানে তো কোনো লেখা ছবি টবি কিছু আসতেছে না। না, এখনো শেয়ার করে নাই, দিব আপনাদের।
স্যার এই সাইটে কি আমরাও ইউজ করবো? না পারবেন, এই বিষয়গুলো আমাদের করবো হ্যাঁ পারবেন, অফকোর্স পারবেন। আচ্ছা, আপনাদেরকে একটা সমস্যা হলো, এইগুলোতে নাই। এটাও নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওই যে আমি ওইটা পাঠাইছিলাম, ওটা কি পাওয়া গেছে কিনা একটু দেখেন তো। আর এইটা কি হবে কিনা? গ্রুপে দিয়ে দিচ্ছেন? জি, কিন্তু ওই যে স্ক্যানিং ফরেন এক্সচেঞ্জ একটা, শুধু এক পাতা দিচ্ছেন তাই তো? 3 পাতা স্যার। এটা কি মোট 3 পাতায়? জি, এরপর হচ্ছে আবার আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ আইন 1950-এর ইয়ে আর কি। ওটাও বাংলা আছে? জি, বাংলা আছে। ওইটা কই? ওইটা দিব? ওটাও দেন। আচ্ছা স্যার, দেখছি। একটা জিনিস দেখেন, যে আমরা একদম WCO থেকে একটা GIR ডাউনলোড করতেছি, দেখেন WCO ওয়েবসাইট থেকে। এই দেখেন ওয়েব ওয়ার্ল্ড কাস্টম, বাংলাদেশের ট্যারিফে পাওয়া যাচ্ছে না হুবহু। এইটাই আপনার বাংলাদেশের বইতে কপি করে দেওয়া আছে। আমরা একটু এইটা একটু দেখি। এটার মধ্যে মনে হয় এলোমেলো হয়ে ডাউনলোড হয়, তাই না? লাস্টে এটা কি হবে? ডিটেইলে দিয়ে দিই। ছিল আগে। ডেট ওয়াইজ থাকার কথা না? উপরে ইউর পাশে শর্ট যেটা এটা বামে পাশে অনেকটা বামে পেজ হবে হ্যাঁ শর্ট ডেট মডিফাই রাইট বাটন ক্লিক করে আছে তো দেওয়া এটা। বা একবারে নিচে আসিয়ার নিচে যাচ্ছে আর নিচে হবে ওই এইগুলোতে ফরম্যাটটা ক্লিয়ার করে আগের ফরম্যাটে ডিটেইল দিব নাকি? অ্যানসার টপলে দিবি ওই যে ডেট মডিফাই আগে দেখা তো ডেট মডিফাই পাশে রাখুন এই আজকে এটা আজকে 6 এটা তো স্যার এখানে পাশে একটা আইকন আসছে এটা এখানে ডাউনলোড হয় নাই। ডাউনলোড করলে অন্য জায়গায় গেছে স্যার
না এই জায়গায় ব্রাউজার থেকে ক্লিক করে ব্রাউজার যেখানে ডাউনলোড করছে না ওইখানে তো পাওয়া দরকার স্যার এখানে ডাউনলোড স্যার এখানে ডাউনলোডে ক্লিক করেন ডকুমেন্টে ডকুমেন্টে যাচ্ছে না বুঝছি বুঝছি এখানে যাচ্ছে না। ডকুমেন্টে গেছে তো ওই জন্য পাই না। আচ্ছা এবার ডাউনলোডে পাওয়া যাবে এই যে। হ্যাঁ এখন ফুটে আচ্ছা আমরা এটা পড়বো না শুধু দেখার জন্য কেমন? আচ্ছা শেয়ারে তো আমার দিকে আছে না? শেয়ারে দিয়ে দিই। এখানে দেখেন যে ১ নাম্বার রুলসে কি বলছে? আগে আমরা একটু পড়ি যে GIR মানে হচ্ছে জেনারেল রুলস ফর দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য হারমোনাইজড সিস্টেম। এটা হচ্ছে এই সোর্স কোডের ফুল মিনিং। Classifications of goods in the nomenclature shall be governed by the following principles. এখানে ৬টা রুলস আছে বলছে এই রুলস অনুযায়ী পুরো ক্লাসিফিকেশনটা হয়। ১ নাম্বার রুলসে বলছিল the titles of sections, chapters and subchapters are provided for ease of reference only. For legal purposes, classification shall be determined according to the terms of heading and any related sections or chapter notes and provided such headings or notes do not otherwise require. According to the following provisions. তাহলে এটা একটু বাংলা কি দেখেন আমরা সেটা একটু বুঝি যে বাংলায় বা কি দাঁড়ায়। ধরেন আমরা হ্যাঁ ইংলিশ টু বাংলা যে ট্রান্সলেশনে যাই তাহলে দেখেন এখানে দাঁড়াচ্ছে এরকম যে পরিচ্ছেদ অধ্যায় এবং উপঅধ্যায়ের শিরোনামগুলি শুধুমাত্র সহজে খুঁজে পাওয়ার জন্য দেওয়া হয়েছে। যারা অনলাইনে আছেন তারা শুধু শুনে যান। এটা বাংলা দিয়েছি এখানে ট্রান্সলেট করে। পরিচ্ছেদ, অধ্যায় এবং উপ-অধ্যায়ের শিরোনামগুলি শুধুমাত্র সহজে খুঁজে পাওয়ার জন্য দেয়া হয়েছে। আইনগত উদ্দেশ্যে শ্রেণীবিন্যাস নির্ধারণ করা হবে শিরোনামগুলির শর্তাবলী এবং যেকোনো প্রাসঙ্গিক পরিচ্ছেদ বা অধ্যায়ের টিকা অনুসারে এবং যদি না উক্ত শিরোনাম বা টিকা অন্য কোনোভাবে প্রয়োজন হয় নিম্নলিখিত বিধান অনুসারে। এই কথাগুলো কি পড়ে কোনো কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ? আবার ইংলিশটা পড়ি। আর ইংলিশের চাইতে বাংলাটাই ভালো, তাই না? সেটাই বলছি যে ইংলিশটাই ভালো ছিল, তাই না? এটাই তো ছিল না, কোনটা ছিল? এটা ছিল। যে the title of section, chapters and subchapters are provided for ease of reference only. অর্থাৎ বলছে যে শিরোনাম, সেকশন, চ্যাপ্টার এবং সাবচ্যাপ্টার গুলো দেওয়া হয়েছে আপনার রেফারেন্সের সহজীকরণের জন্য। For legal purposes, আইনের উদ্দেশ্যে classification shall be determined according to the terms of heading. তাহলে ক্লাসিফিকেশন গুলা নির্ধারণ করা হয় বা নিরূপণ করা হয় কি অনুযায়ী? হেডিং অনুযায়ী। অর্থাৎ যেখানে যে হেডিং আছে সেই শিরোনাম অনুযায়ী। And any relative sections or chapter notes and provided such headings or notes do not otherwise require according to the following provisions. তাহলে এটা আমরা রাখি কারণ এটা কঠিন, আমরা একটু অন্যভাবে এটা একটু শেখার চেষ্টা করি। কি বলেন? কারণ এটা এইভাবে পড়তে গেলে তো হয় না। হ্যাঁ? আমরা একটু বাংলার মতো করে এটা শিখতে হবে, কেমন? এটা এইভাবে পড়লে বোঝা যাবে না। তারপরে আমরা আবার এখানে ফিরবো। ওকে? এখন ওটা যেয়ে দেখি। জিআর কি জিনিস? তাহলে বলছি যে বিশ্বের সব পণ্য শ্রেণীবিন্যাস করার পদ্ধতি বা যে রুলস সেটা হচ্ছে জিআইআর, তাই না? ৬টা পদ্ধতি আছে। আবার কই চলে গেল এটা? ছিল না। তাহলে এখানে ছিলাম আমরা। তাহলে পদ্ধতি ১ ওই যে রুলস ১ যেটা আমরা দেখলাম। ঠিক আছে? ওখানে আমরা বলছি যে পণ্যের শ্রেণীবিন্যাসের সুবিধার্থে পৃথিবীর সব পণ্যকে একটা ক্রম অনুযায়ী সাজায় ২১টা সেকশন
এবং 98টা চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। প্রতিটি চ্যাপ্টারে পণ্যগুলো হেডিং আকারে সাজানো হয়েছে। ওই যে হেডিং এর কথা যে বলছে, কি আকারে সাজানো হয়েছে? চারটা ডিজিটের হেডিং আকারে সাজানো হয়েছে। সাধারণত কয়টা কোড আছে? 8টা ডিজিটের মধ্যে প্রথম 2টি ডিজিট চ্যাপ্টার কোড, পরে 2টি ডিজিট হেডিং কোড এবং পরের 2টা ডিজিট হচ্ছে আপনার সাব হেডিং এবং পরের 2টা হচ্ছে আপনার কান্ট্রি স্প্লিট বা সাব ডিভিশন। তাহলে এই প্রথম দেখেন যে প্রথম 6টি কোড বিশ্বের সব দেশেই এক। প্রথম দুটি চ্যাপ্টার প্রথম কোডকে বলে চ্যাপ্টার কোড। মানে তারপরে প্রথম যে দুটো ডিজিট মনে করেন এই মোবাইল ফোনের এসএস কোড হচ্ছে 85 17 12 13 90 মনে করেন বা 13 00 কেমন? তাহলে 85 হচ্ছে চ্যাপ্টার, 85 নাম্বার চ্যাপ্টার এটা পাওয়া যাবে। 17 হচ্ছে হেডিং, ঠিক আছে? 13 হচ্ছে সাব হেডিং, বুঝতে পেরেছি? আর 90 হচ্ছে কান্ট্রি স্প্লিট বা সাব ডিভিশন। তাহলে এইখানে এই যেকোনো পণ্যের এই শ্রেণীবিন্যাস যদি আমরা করতে চাই, আমাকে 4টা বিষয় অবলম্বন করতে হবে। কি কি সেই 4টা বিষয়? পণ্যটা কোন সেকশন এবং কোন চ্যাপ্টার অধীন তা নির্ণয় করা। অর্থাৎ ফার্স্ট অফ অল ডিটারমিন সেকশন এন্ড চ্যাপ্টার। ক্লিয়ার? ওই যে ডিটারমিনেশনের কথা বলেছে, ডিটারমিন চ্যাপ্টার এন্ড সেকশন এন্ড চ্যাপ্টার। এরপর বলছে ওকে সেকশন তো নির্ধারণ করলেন, বাট ওই সেকশন ওই চ্যাপ্টারে ওই সেকশন নোট এবং চ্যাপ্টার নোট অনুযায়ী যে চ্যাপ্টারটা আপনি মনে করছেন সেটা আসলে যথাযথ কিনা। অর্থাৎ রিচেক দ্য সেকশন নোট এন্ড চ্যাপ্টার নোট। সেকশন নোট আর চ্যাপ্টার নোট কি জিনিস? প্রত্যেক চ্যাপ্টারে আর সেকশনে সেকশন নোট দেওয়া আছে, চ্যাপ্টার নোট দেওয়া আছে একটা করে। মানে সেকশন 1 2 3 এরকম এরকম ক্লজ দেওয়া আছে 4টা করে, 3-4টা করে। বুঝতে পেরেছেন? এগুলাকে বলা হচ্ছে সেকশনের সাথে যদি এরকম আপনার নোট থাকে সেটাকে বলে সেকশন নোট। আর প্রত্যেক চ্যাপ্টারের সাথে এরকম নোট দেওয়া আছে সেগুলোকে বলা হয় চ্যাপ্টার নোট। গতে বলেছি যে পণ্যটি কোন হেডিং এর অধীন তা নির্ণয় করা। থার্ড হচ্ছে কি নির্ণয় করবেন? সাবহেডিং হেডিং, সাব হেডিং। না সাব হেডিং না, হেডিং। আগে তো বলেছিলাম চ্যাপ্টার আর সেকশন আর চ্যাপ্টার, এবার কি? হেডিং। 4 নম্বরে বলবেন সাব হেডিং এবং এইচএস কোড। এইটাই হচ্ছে প্রথম রুলস। তাহলে বলবেন যে প্রথম রুলসটা কি বলবেন? যে পণ্যের শ্রেণীবিন্যাসের সুবিধার্থে কি করা হয়েছে? 21টা সেকশন এবং 98টা চ্যাপ্টারে ভাগ করা হয়েছে এবং পণ্যের শ্রেণীবিন্যাসের জন্য 4টি বিষয় অবলম্বন করতে হয়। প্রথমত পণ্যটা কোন সেকশন এবং কোন চ্যাপ্টার সেটা নির্ণয় করা এবং চ্যাপ্টার নোট এবং সেকশন নোট অনুযায়ী পণ্যটা এখানে কোনো মানে এক্সক্লুড করা আছে কিনা, অর্থাৎ এই চ্যাপ্টারে যে যাবে না অন্য কোনো চ্যাপ্টারে যাবে এরকম কোনো নোট দেওয়া আছে কিনা। থার্ড হচ্ছে পণ্যটা কোন হেডিং এর অধীন তা নির্ণয় করা। পণ্যটি কোন সাব হেডিং বা এইচএস কোড, এরপর হচ্ছে পণ্যটা কোন সাব হেডিং বা কোন এইচএস কোড এর তা নির্ণয় করা। যেমন সেকশন 1 এ বলল যে সব পণ্য পৃথিবীর যত অ্যানিমাল আছে সব অ্যানিমাল দ্যাট হচ্ছে 1 নম্বর সেকশন। 1 নম্বর সেকশন আসলে যাবে। এখন 1 নম্বর চ্যাপ্টার খুললেন, যা দেখলেন যে সব অ্যানিমাল আছে বটে কিন্তু পানিতে যেসব অ্যানিমাল এগুলো নাই। ট্যারিফ বুঝলে দেখে দিলে একটু বলবেন। বুঝতে পেরেছেন? তাহলে কি করবেন? যে ওইটা নাই। আপনার একটা এইচএস ওদের উপর বই আছে। আজকে আমরা অত ডিটেইলে যাব না, আমরা খালি পরীক্ষার টুকু টুকু। স্যার এই স্লাইডটা যেটা শো করলেন এটা কি আমরা পাবো? এগুলো বই দিয়ে দিয়েছে হ্যাঁ এটা পাবেন। সঙ্গে সঙ্গে দিয়ে দিলেই তো ভালো। আমরা ক্লাস শেষে নিয়ে নিলাম। শুধুমাত্র সেন্ড করা। পরবর্তীতে আবার আপনি সময় করে ল্যাপটপ অন করবেন, আবার সেন্ড করবেন। সবগুলা দিলে তো খুঁজে পাবেন না তো। স্যার, আমি বাছাই করে করে তো আর কেউ ডিলিট করছে না। ঠিক আছে? আচ্ছা এখানে দেখেন যে আমরা সূচি দেখি। বই দিলেও বুঝবেন না, এগুলো কঠিন আছে। ওই যে দেখেন না বাংলা করে দিলাম, লাভ হচ্ছে না তো। হয়েছে? লাভ বলেন। সূচি গেল কই? এদিকে আবার ইয়া করতে হবে না, সেকশন এদিকে আবার এইটা তো না। আচ্ছা, এটাই দিলাম, ওকে হ্যাঁ এটাই। এখানে কি কি আছে দেখেন?
যে সেকশন 1 এ লাইভ অ্যানিমাল এন্ড অ্যানিমাল প্রোডাক্ট, তাই না? তাহলে কয়টা চ্যাপ্টার আছে? লাইভ অ্যানিমাল, মিট, এডিবল, এগুলো আছে না? এখন 1 নাম্বার চ্যাপ্টারে বলছে যে সব লাইভ অ্যানিমাল, কিন্তু আপনি যদি মাছ খুঁজেন ওখানে আর পাবেন না। কারণ এই চ্যাপ্টারে বলছে যে এই চ্যাপ্টারে মাছ ব্যতীত সকল বলবে না। গরু, ছাগল, ভেড়া, মহিষ, গরু, গাধা যা আছে, সিংহ, সাপ, ব্যাঘ, কচ্ছপ যা জীবিত সব পাওয়া যাবে, জীবিত মৃত সব। কিন্তু আপনি কি পাবেন না? মাছ। মাছকে বলছে যে 3 নাম্বার চ্যাপ্টারে যাবো, এই দেখেন ফিশিং। তাহলে যখনই আমাকে অ্যানিমাল বলছে আমি চলে গেছি ওই যে 1 এ চলে গেছি, লাইভ অ্যানিমালে চলে গেছি। এরপরে অ্যানিমালের যেসব পণ্য আছে, মিট বা দুগ্ধজাত পণ্য বা অন্য কোনো অফাল যেমন গিলা, কলিজা, এগুলো সব পাওয়া যাবে সেকশন 2 এই চ্যাপ্টার 2 তে, মিট এন্ড এডিবল মিট, অফাল। কিন্তু মাছ পাওয়া যাচ্ছে না। তাহলে মাছ কোথায় পাওয়া যাবে? 3 নাম্বার। এই জন্য আপনাকে আগে বুঝতে হবে, যেমন ধরে আপনার মেশিন বা গাড়ি, গাড়ির সিট ছাড়া কি গাড়ি চালানো যাবে? গাড়ির টায়ার ছাড়া কি গাড়ি চলবে? তাহলে যদি টায়ার খুলে নেন তাহলে তো আর গাড়ি চলবে না। কিন্তু টায়ার কোনো গাড়ির পার্টস না। এটা তাহলে কোথায় বলছে? তাহলে আমার কাছে মনে হইতে পারে যে টায়ারটা একটা গাড়ির পার্টস। আবার মনে হইতে পারে যে কাঠের চেয়ার বা যে প্লাস্টিকের চেয়ার বা স্টিলের চেয়ার, তাহলে এটা যেহেতু প্লাস্টিকের তৈরি, এটা প্লাস্টিকের চ্যাপ্টারে যাবে। অথবা যদি এটা স্টিলের চেয়ার হয়, স্টিলের চেয়ার যাবে। তাহলে ধরে নিলাম যে এটা প্লাস্টিকের চেয়ার, তাহলে 39 চ্যাপ্টার হচ্ছে প্লাস্টিকে, তার যাওয়ার কথা কিন্তু যাবে না। বলছে কোন ফার্নিচার সেটা যদি প্লাস্টিক দিয়ে তৈরি হয়, মেটাল দিয়ে তৈরি হয়, কাঠ দিয়ে তৈরি হয়, যা দিয়ে তৈরি হোক না কেন, এটাকে 94 চ্যাপ্টারে নিতে হবে। বুঝলেন? তাহলে এই যে একটা এয়ার কন্ডিশন দেখছেন এখানে, এসি, এটাও কিন্তু আপনার প্লাস্টিকই বেশি আছে এটার মধ্যে। ঠিক না বলেন? ওজন দিলে আমরা 3 নাম্বার রুলস পাবো, যার ওজন যেদিকে বেশি সেদিকে যাবে, এতে বলেছে। তাহলে এটা ওজন দিলে প্লাস্টিকের ওজন বেশি হইতে পারে, তাহলে একটা সমস্যা। পরে বলছে না, ওজন সবসময় হবে না, বৈশিষ্ট্য যাবে, ক্যারেক্টারিস্টিক, ফিচার। এরপরে বলছে যে না, বৈশিষ্ট্যও যাবে না। যদি বৈশিষ্ট্য সমান সমান থাকে তখন দেখতে হবে এসেনশিয়াল ক্যারেক্টার, কার মধ্যে মূল বৈশিষ্ট্য বেশি আছে। বুঝাতে পেরেছি? তো এখন এই জন্য আমরা শুধু যে প্রথমে নাম দেখলেই, হেডিং দেখলেই, চ্যাপ্টার দেখলেই যাবো তা না। পরে বলছে সেকশন নোট এবং চ্যাপ্টার নোট দিয়ে এক্সক্লুড করে যেখানে যাওয়া আছে সেখানে নিতে হবে। তারপর আপনি হেডিং দেখেন। তাহলে প্রথম আমরা কি দেখলাম? আমরা আবার শেয়ারে যাই। প্রথমে হচ্ছে যে কোনো একটা পণ্যের নাম বলেন তো। গার্মেন্টস অ্যাক্সেসরিজ 62171000 পণ্যের নাম বলেন। এটা হচ্ছে গার্মেন্টস এর অ্যাক্সেসরিজ গুলো আছে, থ্রেড, তারপরে হচ্ছে জিপার টিপার, থ্রেড যাবে না, এটা সব কোয়ালিটি সবাই থ্রেড যাবে। 620 এটা অ্যাক্সেসরিজটা এখন খুব 610 করে। হ্যাঁ, কারণ এখন আলাদা ক্লাস কনফিউশনাল একটা বিষয় হলো, এই যে আমরা যে চেয়ারগুলোতে, রকিং চেয়ার যেগুলোতে বসি, এর নিচের মধ্যে একটা গিয়ারের মতো একটা জিনিস আছে, লিভার টাইপের, এটা টান দিলে আটকে যায় ভাই, হ্যাঁ। এটা স্যার চেয়ারের পাশে দেয় না, এটা একটা আলাদা মেশিনের মধ্যে নিয়ে যায়। এই যন্ত্রটাকে, নিচের যন্ত্রটাতে আর কি। আচ্ছা। স্যার যেরকম নিডেল চুরাশি, হুম, এরকম নিডেল শুনি নিডেল সিঙ্গেল নিডেল নিডেল তো 84তেই যায়, চুরাশি 84, 52 মনে হয় যায়, আর একটা 48 যাবে, দুইটা। এটা উপরে স্যার এটা কি স্যার চেয়ারের পাশে মানে অ্যাকচুয়াল যাওয়ার কথা না ইয়েতে যায়? চেয়ারের পাশে যাবে। আবার চেয়ারের পাশের মধ্যে চাকা যাবে না, চাকা যাবে না। ক্যাস্টর, এটা ক্যাস্টরের আলাদা কোড আছে। স্যার ওই যে গাড়ির স্প্রিং যাবে না। টায়ারের কথা আবার বলছি, যদি স্যার। এই মেকানিজমটা বুঝতে হবে যে কোনটার কথা বলতেছেন, বুঝছেন? এটা হলো ওই রকিং চেয়ার, যেগুলো রকিং চেয়ারের নিচে যে একটা গিয়ারের মতো করে লিভার টান দিলে যে শুয়ে যায়, আবার উপরে উঠে যায়, এই লিভারটা টাইপের যে যন্ত্রটা। তো যাই হোক, যদি আলাদা আসে, আলাদা নামে থাকলে আলাদা নামে চলে যাবে। পার্টস এর মধ্যে কিন্তু তখন আমার অনেক জেনারেল পার্টস থাকবে না। হ্যাঁ,
বুঝতে পারছি, এর নাম বলতে হবে আগে স্যার পার্সেল। এই যে যেরকম গাড়ির টায়ারের কথা বলছেন স্যার, হ্যাঁ, স্যার গাড়ির টায়ার যে কমপ্লিট গুড হিসাবে ওইটা আলাদা গাড়ির পার্টসে যাবে না, না, কমপ্লিটলি অন্য একটা স্পেস করে দিতে যাবে না। গাড়ির ইঞ্জিনও গাড়ির পার্সেল, ইঞ্জিন আলাদা, ইঞ্জিন আলাদা জায়গায় যাবে। এটা কমপ্লিট। 8708 বুঝতে পারছেন? ইঞ্জিন যাবে হচ্ছে আপনার 8407-8 8708 যাবে না পার্টস হিসাবে। বুঝতে পারছেন? স্যার স্ট্রাকচার কি ফার্নিচার হেডিং এ যাবে? হ্যাঁ, স্ট্রাকচার মানে ধরেন ফ্রেম জাতীয় যেগুলো, এগুলো কি ফার্নিচার হেডিং এ যাবে নাকি? চেয়ার নাকি? না স্ট্রাকচার স্যার, ওই যে ধরেন সুপার শপে যে আপনার ই করে না, সেলফ গুলো করে না, এই ধরনের স্ট্রাকচার গুলো আছে না, এগুলো কি স্যার ফার্নিচার হেডিং এ যায় নাকি? ওই যে র‍্যাক ট্যাক যেগুলা, হ্যাঁ 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 হ্যাঁ, আর র‍্যাক ফার্নিচারে চলে যাবে। নিজে চলে যাবে না? জি। তাহলে দেখছেন যে যদি আমি প্রথমে চ্যাপ্টার মনে করি যে এখানে দেখেন কত, দেখেন যে এই চেয়ারটা প্লাস্টিকের তৈরি, তাহলে প্লাস্টিকের চ্যাপ্টারে যাবে 39। যেতেই পারে, আমরা প্রথমে 39-এই যাব। 39-এ যেয়ে দেখবো যে ওই সেকশন নোটে আমাকে এক্সক্লুড করে এখান থেকে বাইর করে দিচ্ছে কিনা, বুঝাতে পেরেছি কিনা? আমি কিন্তু আগে 39-এ যাব না তা না, 39-এই যাব চ্যাপ্টার, যে সেকশন নোট পড়া শুরু করব। ওখানে দেখলাম যে বলেছে যে কোনো ফার্নিচার এখানে যাবে না, যাবে হচ্ছে 94 চ্যাপ্টার। এইবার 94 চ্যাপ্টারে যায় হেডিং খোঁজা শুরু করব। এখন বুঝছেন এই যে ক্ষয়ের কাজটা কি? অর্থাৎ সেকশন নোট, চ্যাপ্টার নোট পড়ে আমাকে এক্সক্লুড হইতে হবে, যে এখানে আমি থাকতে পারবো কি পারবো না। প্রথমত মনে হয়েছিল প্রাইমারি যে এটা প্রিমা ফেসি ইউ থিংক যে আই এম হিয়ার, যেহেতু প্লাস্টিক 39 অর্থাৎ the chair must be classified under the section under chapter 39, এটা প্রিমা ফেসি কিন্তু মনে হয়েছে। কিন্তু যখন আমি সেকশন নোট, চ্যাপ্টার নোট পড়লাম, তখন কিন্তু আমার মনে হচ্ছে যে না, দিস ইজ নট পসিবল। ওখানে বলছে যে যদি এটা চেয়ার হয়, অর্থাৎ যদি এটা ফার্নিচার হয়, তাহলে এটা যে পদার্থ দিয়ে তৈরি হোক না কেন, এই 39 এটা ক্লাসিফাই করা যাবে না। তখন আমি চলে গেলাম, আমার ওখানে বলে দিয়েছে 94-তে যান। 94-তে গিয়েছি, কারণ আমাকে চ্যাপ্টার ফিক্স করে দিল। তাহলে 98টা চ্যাপ্টারের মধ্যে যখন আপনি চ্যাপ্টার একটা ফিক্স পেয়ে যাবেন, তখন তার মানে কি দেখেন আমরা 2টা কোড পেয়ে গেলাম। এই যে 94, 94 পেয়ে গেলাম। হ্যাঁ। ঠিক না? ওখানে 94-03 ফার্নিচার আছে, তাহলে খুঁজি একটা করে যে হেডিং কোনটা হবে, ঠিক না? এরপরে আমরা ওই সাব হেডিং খুঁজি, তাহলে পাই যাবো আর কি। আমরা তো ডিটেইলসে যাচ্ছি না। তাহলে আমার রুলসটা কি? বলবেন যে 1 নম্বরে বলবেন যে প্রথমে চ্যাপ্টার নোট খোঁজা, সেকশন নোট খোঁজা, এরপর সেকশন নোট, চ্যাপ্টার নোট নোট দিয়ে সেটাকে আমার ওই চ্যাপ্টারে যায় কিনা যাচাই করা। তৃতীয় বলবেন এরপর হেডিং খুঁজে বের করা। চতুর্থ বলবেন যে সাব হেডিং এবং এইচএস কোড বের করা। ক্লিয়ার? এটা হচ্ছে আমার প্রথম কাজ। দ্বিতীয় রুলসে কি বলছে দেখেন। যে যদি কোনো পণ্যের কয়েকটি অংশ না থাকার কারণে পণ্যটি অসম্পূর্ণ থাকে, ঠিক আছে? তাহলে কি হবে? যদি কোনো পণ্য বস্তু পণ্যের দ্রব্যের সাথে মিশ্রিত অবস্থায় থাকে এবং আলাদা করা যায়, তবে মূল পণ্যটিকে প্রধান, যেমন এখানে দেখেন যে পদ্ধতি 2টা দেখেন, আমরা এটাকে কি বলেছি? প্রথমে বলেছি কি যদি কোনো পণ্যে কয়েকটি অংশ না থাকার কারণে কি হয়? অসম্পূর্ণ থাকে, অর্থাৎ ইনকমপ্লিট গুডস। ইনকমপ্লিট গুডস কোনটা? সিকিউরিটি এসকিডি মোড আছে। স্যার বাইরে থাকে না। ওই যেন এখানকার ল্যাপটপটা অত সুন্দর, ইয়েটা গেল কই, সেই ইংলিশটা গেল কই? এটা দিছি? এতে পড়েন যে any reference in heading to an article shall be taken to include a reference to that article incomplete or unfinished, provided that as presented the incomplete or unfinished article has the essential character of the complete or finished article. It shall also be taken to include a reference to the article complete or finished to following to be classified as complete or finished by virtue of the rule presented unassembled or disassembled. যদি কোনো পণ্য এরকম আনঅ্যাসেম্বল বা ডিসঅ্যাসেম্বল অবস্থায় থাকে, বা যদি কোনো অংশ না থাকার কারণে এটা অসম্পূর্ণ থাকে,
কিন্তু এটার বেসিক ক্যারেক্টারিস্টিক বা মূল বৈশিষ্ট্য যদি মূল পণ্যের মতো থাকে তাহলে মূল পণ্যের সাথে কম্পেয়ার করে এসএস কোড বার করতে হবে। যেমন একটা আপনারা দেখেন যে আমরা যেটা দেখাচ্ছিলাম এই জায়গায় একটা ছবি দেখেন যে এই যে কার উইদাউট হুইলস আবার কারটা এরকম খুলে আসছে। তাহলে এটা কি মূল এই গাড়ির পার্টসে যাবে না এসএস কোডে যাবে নাকি এটা গাড়ির পার্টসে যাবে সেটা একটা বিষয় না? বলছে যে না এটা গাড়ির পার্টসে দিতে পারবে না। এটা যেহেতু যার মূল অর্থাৎ এসেনশিয়াল ক্যারেক্টার আছে সুতরাং গাড়ির সাথে কম্পেয়ার করে এটাকে এই দেখেন যদি কোনো পণ্যে কয়েকটি অংশ না থাকার কারণে পণ্যটি অসম্পূর্ণ থাকে কিন্তু তাতে মূল পণ্যের মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তবে পণ্যটিকে সম্পূর্ণ ধরে শ্রেণীবিন্যাস করতে হবে। হুবহু এই কথা লেখা দিবেন আপনারা। কমপ্লিট গাড়িটা আসে বুঝতে পারছেন? খোলা আসে গাড়িটা আসে তাহলে তো আপনার গাড়িটা এসএস করে যাবে না হাজার রেসিস করে যাবে এই যে সেটাই তো আমরা বলেছি কোডের যে যদি কোনো পণ্যে ভালো করে পণ্য এই কথাটা লিখে দিবেন বাংলায় ওই অত কঠিন ইংলিশ লিখতে চান না কেমন ওটা বুঝতে গেলে যান বাইরে হয়ে যাবে। এই যে যদি কোনো পণ্যে কয়েকটি অংশ না থাকার কারণে পণ্যটি অসম্পূর্ণ থাকে অর্থাৎ দ্য গুডস ইজ ইনকমপ্লিট। ওকে কিরকম ইনকমপ্লিট? প্রকৃতি মনে করেন আপনার গাড়ির চাকা হ্যাঁ গাড়ির চাকা নাই, চাকা আসলে হুইলার আসলে ওটা তো আরো কঠিন বিষয়। এই মোবাইল ফোনটার ব্যাটারি না থাকলে কি এটা কিসে দিবে? মোবাইল ফোনে দিবেন না মোবাইলের পার্সে দিবেন? অবশ্যই মোবাইল মোবাইল ফোনে যাবে মেইন ক্যারেক্টারটা এখানে রয়েছে। এটা আছে না মাদারবোর্ড আছে ডিসপ্লে আছে যেগুলো দেখেন একবার খালি কোনো রকমের যে ব্যাটারি নাও থাকে যদি চার্জার ঢুকাই তাও কিন্তু প্লাগ ইন করলে চলবে না চলবে কিন্তু চালাতে লাগিং করলে চলবে। ওটা প্লাগ খুলে নিলে আবার বন্ধ হয়ে যাবে কিন্তু প্লাগ ইন করে ফুল চালানো যাবে। 80% এসেনশিয়াল ক্যারেক্টার গ্রহণ করে দিতে হবে পার্সেন্টেজে যাওয়ার কঠিন কিন্তু বলতে হবে যে বেসিক ক্যারেক্টারিস্টিক আছে কিনা। মানে হচ্ছে মোবাইলের মধ্যে মোবাইলের ক্যারেক্টার আছে। যেমন ধরেন মোবাইল ফোনে এবার সব যেটা খুললা সিকিউরিটি বানাই ফেলছে কমপ্লিট নকডাউন ঠিক আছে এটা তো বুঝতে পারতেছেন যে মোবাইল একটা ব্যাটারি গেলে মোবাইলের মধ্যে চেহারা দেখা যায় এটা বোঝা যাচ্ছে। এখন কিন্তু তা বোঝাবো না আপনারে মাদারবোর্ড খুলবো ডিসপ্লে খুলবো সব ব্যাটারি আলাদা খুলবো করে সব খুলে আলাদা আলাদা আয়না। এইবার বলতেছি ব্যাটারি নাই এবং আরেকটা পার্টসও নাই ভিতরে। আইসি নাই, এটা চলবে না। তারপরেও দেখতে হবে যেটার মধ্যে কতটুকু ক্যারেক্টারিস্টিক থাকলে এটা এই এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক ফর্ম করবে। যেমন স্যার এইটা সিটের কিভাবে করবো স্যার? হুম? এটা কিভাবে নিরূপণ করা যায়? সিটের এটা এই পাটা তো না থাকলে কেউ বুঝতে পারবে না তাও এটা সিট হয়ে যাবে যদি আর কিছু আরো সকলা থাকে মূল চেয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এরকম বিষয় আছে। তো যাই হোক আজকে ওই রিসার্চ এর প্রয়োজন নেই আপনারা এই লাইনটা বুঝতে পেরেছেন কিনা? জি। কারণ পরীক্ষার মধ্যে আগে পরীক্ষা ঠেকান ওখানে রিসার্চের টাইম পাবে ঠিক আছে না? আর এইদিকে আসলে যে দুইয়ের খটা পড়েন হুবহু দেখেন ইংলিশটা যেটা ছিল আর ইংলিশ দেখার দরকার নাই বাংলায় দেখেন তাহলে টাইম নষ্ট হবে। যে যদি কোনো পণ্য বা বস্তু অন্য একটি পণ্যের বা দ্রব্যের সাথে মিশ্রিত অবস্থায় থাকে তবে মূল পণ্যটিকে প্রধান ধরে শ্রেণীবিন্যাস করতে হবে। কিরকম মিক্সার দেখেন এখানে একটা বাদাম দিছে যে বাদামের ছবি দেখেন একটার মধ্যে ক্যাশু নাট তারপর হচ্ছে আপনার যে কর্নফ্লেক তারপর হচ্ছে আপনার যে কিশমিশ বা রেজিন তিনটা মিক্সার আছে। এখন এটা তাহলে কিসে যাবে? তিনটাকে আলাদা আলাদা ইউজ করেছে হ্যাঁ পড়তে যাবে তাই না? আপনার কি মনে হয়? কর্নফ্লেক্সে যাবে তাই না আপনার? তাহলে বলেন যেটা বেশি আছে সেটা যাবে। ভেরি গুড অ্যান্সার এটা দাও তো ঠিক আছে না? এই যে যে বলছে যেখানে মানে তবে মূল পণ্যটাকে অর্থাৎ মূল পণ্য বলতে যেটা বেশি আছে কর্নফ্লেক্স ঠিক আছে সেটাই যাবে। ক্লিয়ার? আমরা একটা উদাহরণে দিয়ে দিচ্ছি উদাহরণটা পড়ে দিলে আরো বুঝে ফেলবেন তাহলে বাংলাটা ভালো করে লিখতে আপনাদের সুবিধা হবে। গদে পড়েন দুইয়ের গ আছে কিন্তু তো এটা দিলে গ হবে এটা দুইয়ের খ হয়ে গেছে আবারও। এসএস কোড সম্পূর্ণ আসবে নাকি না এসএস কোড না আপনাদের আসবে জিআর এর দুইটা রুলস দেখুন প্রথম দুইটা রুলস দেখুন অথবা জিআর এর 3 নাম্বার এবং 4 নাম্বার রুলস দেখুন এটা আসবে সেটা পড়াইতেছি কিন্তু আমরা আমি বুঝাতে পারছি ডাইরেক্ট রুলস আসবে কিন্তু সবাই সিটি স্ক্রিন আপনার একটা বলতে মনে আছে যেন দুইটার মধ্যে লেখা দিই। না এটা যে অল ইন ওয়ানই আছে এটা যেগুলো পড়াচ্ছি অল ইন ওয়ান কাস্টম সার্কেল বই এই যে এখানে যে এই বইটার মধ্যেই আছে ঠিক আছে এই বইয়ের জিআর এর দুইটা রুলস লিখো ওকে এটা বই আপনারা যাওয়ার সময় পাতাটা ফটোকপি একটা একজন একটা ছবি নিয়ে সুন্দর করে
ক্যামেরা কি কোশ্চেন ক্যামেরা স্ক্যানে সুন্দর কাজ আর ক্যামেরা আছে, ঠিক আছে, অথবা আমি দিয়ে দিলেন কারণ এই যেটা ডাউনলোড করছি এটাও দেখলাম যে অনেক পুরনো। আমার এই যেটার মধ্যে আছে দেখবেন যে একদম আপডেটেড, এবং এটা যেহেতু প্রথম তফসিল আইনের এইটাই একটা ওয়ার্ড আছে এখানে, কথা বুঝছেন, ওইটাই লাগবে আপনাদের। আর বাংলাটা যারা লিখতে চান, ইংলিশে লিখতে চান, ইউ আর ওয়েলকাম, কথা বুঝেন। বাট যদি মনে করেন যে ইংলিশটা অনেক কঠিন, আমরা দেখছেন তো যে বাংলা করলেও কঠিন হয় না, এমন এটা মুখস্থ করে লেখা যায় না, আমরা দেখছি অনেক। এটা এত মানে দুর্বোধ্য জিনিস এটা মাথায় থাকে না, বুঝতে পারছেন? এই জন্য ওই যে বাংলার মতো করে যেটা লিখে দিছি, এই যে 5টা পাতা আপনাদের দিব, এখানে আবার উদাহরণও পড়বেন না, কিছুই করবেন না, ওই যে 2 লাইন করে যে যেটা লেখছি পদ্ধতি 1 2 3 এর নিচে যে 2 লাইন করে লেখা, এই 2 লাইন করে কিন্তু পড়বেন। জাস্ট একটু বুঝাই আমি দিলে বুঝাতে পারছি? একদম এত বেশি লিখতে যাবেন না। মনে করেন যদি 5 মার্কসের রুলস আছে, 3 মার্কস পাইলে হ্যাপি থাকবেন। আমি বুঝাতে পারছি? অনেক বেশি। এটুকু লিখলে 3 মার্কস দিবে। যে না মানুষটা অন্তত রুলসটা বুঝে, রোজটা বুঝি হুবহু না লিখলে রুলস বুঝে সে। ওকে, তার কোশ্চেনটা কি হবে আর একটু বলবেন আপনি? বলেছি যে জিআর এর রুলস লেখেন। জিআর এর রুলস কয়টা বলেন তো একজন? আপনি বলেন। না না 6টা 6 মনে থাকবে কটা রুলস? তাহলে আমরা এখন দেখেন যে এই যে যেটা পড়লাম আমরা 2 এর ক আর খ, এটা 2 নাম্বার রুলস শেষ, এখন 3 নাম্বার রুলসে ঢুকছি। এই যে 3 নাম্বার রুলসে ঢুকছি, ঠিক আছে? এটা হবে 2 এর গ, এখানে একটু লেখা ভুল হয়েছে আমার। আচ্ছা আমি এটা ঠিক করে দেবো, ঠিক আছে? আচ্ছা আজকে আজকে স্যার অনেক কিছু দেওয়া হয়। এই পাতাগুলো দিয়ে দেবো আপনার, হ্যাঁ বুঝতে পারছেন? এই পাতা নিয়ে নিন, এটা না পেলে তো সুবিধা হয় এটা মুখস্থ তো আপনি পারবেন না, তাহলে ঝামেলা। আচ্ছা 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারটা দেখুন, 3 নাম্বার। ও না এটা ভুলে না, এটা ঠিক আছে, আমি ভুল করতেছি, এটা লেখা ভুলে নাই, 100% ঠিক আছে। এটা বলছে 2 এর ক্ষয়ের বৈশিষ্ট্যে যদি কোনো ঝামেলা থাকে, I'm sorry, এটা লেখা আমার ঠিক আছে, আমি সেটা চিন্তা করছি এত বছর কি বই ভুল থেকে গেল, ঠিক আছে, আসলে ভুল থাকে না। ওকে, মানে ওই যে 2 এর যে খ দেখলাম, এখন কি খটা কি দেখলাম ওটা একটু বলেন তো জোরে জোরে। না না ইনকমপ্লিট না, সবগুলোর মধ্যে যেটা Yes, পরিমাণ কোয়ান্টিটি যেখানে বেশি আছে, এই যে এয়ার কন্ডিশনে যদি প্লাস্টিক বেশি থাকে তাহলে প্লাস্টিকে দিবেন কিনা? না এই জন্য এখানে এসে প্যাচ লাগছে, তো সবসময় কোয়ান্টিটি বেশি থাকলে দিবেন, না তা তো হইতে পারে না। কারণ যদি কারো যোগ্যতা বেশি থাকে, এই লম্বা ছড়া মোটা থাকলে কি কাজ হবে নাকি? না। আমি বুঝাতে পারছি? তার মানে অলওয়েজ কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার, সামটাইমস ম্যাটার, সব সময় না। যদি কারো বৈশিষ্ট্য ভালো থাকে তাহলে বৈশিষ্ট্যের গুণ দিতে হবে, বুঝাতে পেরেছি? যেমন দেখেন এখানে যে 2 এর ক্ষয়ের বৈশিষ্ট্যের কারণে যদি কোনো পণ্য 2 বা ততোধিক এইচএস কোডে শ্রেণী বিন্যাসিত হওয়ার সম্ভাবনা থাকে, তখন একটার মধ্যে 2-3 ধরনের ক্যারেক্টারিস্টিক আছে, আছে না? এই যে প্লাস্টিক আছে, এর ভিতরে সার্কিট আছে, মোটর আছে, কত কিছু আছে না? এক একটা আলাদা আলাদা এইচএস কোড আছে, তাহলে সবটিতে দিয়ে দিব তা তো না, একটা এইচএস কোড হইতে হবে। তখন কি করবেন? তবে নিম্নলিখিত 3টি পদ্ধতি যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করতে হবে, অর্থাৎ 3 এর মধ্যে আরো 3টা রুলস আছে। ওকে, 2 এর মধ্যে যেমন 2টা পেলাম, 3 এর মধ্যে আরো 3টা। অর্থাৎ দেখেন 2 এর খকে কিন্তু আসলে 3 নাম্বার রুলস এর আরো 3টা ক্লাসিফাই করছে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা তাহলে কি সেটা আমরা একটু দেখি। যে হেডিং সর্বাধিক নির্দিষ্ট বর্ণনা প্রদান করে সে হেডিং, যেমন এটা প্লাস্টিক হওয়া সত্ত্বেও এটা আমরা নিতে পারিনি, কারণ চেয়ার নামে একটা এসএস কোড এক জায়গায় বর্ণনা দিয়েছে, বুঝাতে পেরেছি? গাড়ির সিট ওই যে ওই সিট হিসেবে দেন ফার্নিচার হিসেবে নিয়ে গেছে 94 ঠিক এটা আগের স্টাইল হলো গাড়ির সিট, বুঝতে পেরেছেন? অর্থাৎ 9303 ফার্নিচার, 9402 হচ্ছে সিট, বুঝতে পেরেছেন? অর্থাৎ মোটর সাইকেলের সিট হোক আর যে সিট হোক, আর গাড়ির সিট হোক আর বিমানের সিট হোক আর যা হোক ওখানে যাবে। স্যার এই যে ক খ ঘর পাশে 3 দেওয়া আছে, তিনটা কি পদ্ধতি 3? কোন তিনটা বলতো? পদ্ধতি 3 দিনের ক দিনের ক এই যে এক তিন নাম্বারের তিনটা আপনি খালি মিস করেন কেন? আমি বলে দিচ্ছি কিন্তু, বলছি 3 কে 3টা ভাগে ভাগ করে ফেলছে, তাহলে কত হবে? 3 এর ক খ গ হবে না? জি
আমরা কি অ্যান্সার লেখার সময় তিন একদম এক্স্যাক্টলি, এটা ইংলিশে লেখলে 3ABC লেখা আছে বই, বুঝলেন না? একটা একদম এভাবে লিখবেন, ঠিক আছে, মিস করা যাবে না। তাহলে প্রথমটা কি বলেছি, তিনের এতে মোস্ট স্পেসিফিক ডেসক্রিপশন, ইংলিশে বলছে মোস্ট স্পেসিফিক ডেসক্রিপশন থাকলে ডেসক্রিপশনকে প্রাধান্য দিতে হবে। সর্বাধিক বর্ণনা যেখানে আছে, সর্বাধিক নির্দিষ্ট বর্ণনা যেখানে বলা আছে তাকে প্রাধান্য দিতে হবে, সেটা যার পার্টস হোক, যার লেজ হোক, যার পার্ট হোক, ইট ডাজন্ট ম্যাটার। এখন কি বুঝছেন? যেমন এক্সাম্পল দেই, গাড়ির ফিল্টার আছে না, এটা ইঞ্জিনে লাগে না? তারপরে এই যে এসি ফিল্টার, অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, ভালো করে শুনেন, এই এয়ার ফিল্টার বলছে ইঞ্জিনের পার্টস না, এটা আলাদা হেডিং আছে, ক্লিয়ার? না বুঝতে পারেন নাই? চশমার গ্লাস আর ওই শোকেসের গ্লাস কি এক? তাহলে চশমাকে কি বলবেন? এই যে আপনার নাম জানেন কি ভাই? হ্যাঁ, রসুল ভাই। রসুল ভাই চশমাটা কি গ্লাসে যাবে, অর্থাৎ কাচের চ্যাপ্টারে যাবে? কাচের চ্যাপ্টার হচ্ছে 70, না এটা কোনো ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট, কি মনে করতেছেন? হ্যাঁ, ওই যে একটা স্কেল আছে না, যাকে ওই যে এটা তো মেডিকেল। রুলার, হ্যাঁ, রুলার স্কেল যেটা বলি, এটা কি কোনো ইনস্ট্রুমেন্ট? ইজ ইট অ্যান ইনস্ট্রুমেন্ট? না, তো এটা কোনো বিদ্যুৎ আছে, কোনো মেকানিক্যাল কোনো ফাংশন নাই, আছে? বাট দিস ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট, দিস ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট because it makes your eye estimation correction. Okay, যদি আপনার এখানে কোনো প্রবলেম থাকে সে কারেকশন করে দিচ্ছে, মানে দূরের কাছে যেটা হোক, দূরে হোক, কাছে হোক, যার যে প্রবলেম আছে সে কারেকশন করে সঠিক যে পরিমাণ আমার দৃষ্টি, অর্থাৎ আই এস্টিমেশন আমার যা দরকার তা সে করে দিচ্ছে। So this is not ordinary glass. So this is an instrument, though it has no electricity. কথাটা বুঝেন? ওই স্কেলটার মধ্যে কোনো ইলেকট্রিসিটি নাই, মেকানিক্যাল কিছু ফাংশন নাই, ইলেকট্রিক্যাল ফাংশন নাই, কিন্তু নির্দিষ্ট দূরত্ব বা লেন্থ ওটা মাপতে পারে। যদি 6 ইঞ্চি স্কেল হয় 6 ইঞ্চি মাপে, 12 ইঞ্চি স্কেল হলে 12 ইঞ্চি মাপে। সুতরাং দিস ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট। আমি কি বোঝাতে পেরেছি কিনা? তাহলে যদি স্কেলটা স্টিলের তৈরি হয় বা কাঠের তৈরি হয় বা প্লাস্টিকের তৈরি হয়, আছে না এরকম? স্টিল কিন্তু আমাদের সময় আমরা প্লাস্টিকের, কাঠের কিন্তু পাইছি আমাদের সময়, আপনাদের মনে আছে? কাঠের স্কেল ছিল 1 ফুট 12 ইঞ্চি। তাহলে দেখি কাঠের চ্যাপ্টারে যাবে কিনা, বা এখন প্লাস্টিক এবং স্টিল আছে, এসএস আছে, তাহলে এসএস এ যাবে কিনা বা প্লাস্টিকে যাবে কিনা বোঝা যাবে না। এটা বৈশিষ্ট্য দেখতে হবে, এটার ম্যাটেরিয়াল দেখে লাভ নাই। তাহলে প্রথম বলছিলাম ম্যাটেরিয়াল ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন বলছিলাম, এখন বলছে ডেসক্রিপশন না, এটা লিখে যান। তাহলে যে অংশের মৌলিক বৈশিষ্ট্য বেশি বিদ্যমান সেই অংশ, এবং 3 নম্বর হচ্ছে যদি কোনো মিশ্রিত পণ্যের প্রত্যেকটি মিশ্রিত অংশের মৌলিক বৈশিষ্ট্য সমানভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে যে অংশের রিসার্চ করব সর্বশেষে সেটা। আমরা একটা উদাহরণ দেখি, তাহলে তিনটা আরো ভালো করে বুঝবেন। ওকে, দেখেন নির্দিষ্ট ডেসক্রিপশন নিয়ে আসে আগে। এখানে একটা ছবি দেখেন, এটা কি গাড়ির সিট না? বলছে সিট নামে 9401 একটা কোড আছে, সিট অফ কার। সুতরাং এটা সিট, এটা গাড়ির পার্টস নাকি প্রাইভেট কারের পার্টস, না বিমানের পার্টস, নাকি ওই যে জাহাজের পার্টস, এটা দেখার বিষয় না, এটা এইখানে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা হলো মোস্ট স্পেসিফিক ডেসক্রিপশন, সর্বাধিক নির্দিষ্ট বর্ণনা। ক্লিয়ার গেল? কিন্তু 3 খতে আসেন, বলছে কয়েকটি পণ্য মিশ্রিত অংশের, ওই যে কয়েকটি মিশ্রিত অংশের মধ্যে যে অংশের মৌলিক বৈশিষ্ট্য বেশি বিদ্যমান সেই অংশ, যেটা আমরা যে কখন দেখছিলাম, আমার বিস্তারিত আসছে। কিন্তু নিচের এগুলো উদাহরণ দেখার আগে ছবি দেখেন, তাহলে বুঝবেন। একটা ঘড়ির মধ্যে টর্চ লাইট আছে, স্ক্রিনে দেখেন, আর এটার মধ্যে মোবাইল ফোন আছে। এখন এটা কি হাত ঘড়িতে দিবেন না টর্চে দিবেন? এটা কি হাত ঘড়িতে দিবেন না মোবাইল ফোনে দিবেন? হ্যাঁ, হাত ঘড়ি ঘড়ি ফাংশন, হাত ধরে নিচেরটা হ্যাঁ, উপরটা হাত ধরে আর নিচের কোথায় কি দিবেন? মোবাইল। তাহলে মোবাইল অ্যাক্সেস করে দিতে চান আপনি? না, ঘড়ি দিতে চান, ঘড়ি দিতে চান আপন কেন ঘড়িতে দিতে চান নিচের? মানে স্যার এটা বৈশিষ্ট্য তো হাতের ফিটার বৈশিষ্ট্য তো ঘড়ি স্যার, তারপরে ওইগুলো এডিশন হইছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন,
যে প্রথমটা হাত ঘড়ি ছিল, টর্চ লাইট ছিল। টর্চ লাইট শুধু রাতে ব্যবহার লাগতে পারে, তাও যদি লাইট থেকে তাও ব্যবহার হবে না। হবে না ঠিক কিনা? জি তার মানে ঘড়ির ব্যবহার এখানে বেশি, এই জন্য ঘড়ি প্রাধান্য পাবে। জি সেকেন্ডটাতে দেখেন যে মোবাইল ফোন, তাহলে আপনার এই মোবাইল ফোনে ক্যালকুলেটর আছে না, ক্যামেরা আছে না, তাহলে এটার নাম কি ক্যামেরা না মোবাইল? মোবাইল আচ্ছা, যদি এটার ক্যামেরা ফাংশন নষ্ট হয়ে যায়, তাহলে মোবাইল ফোনে চলবে। ব্যবহার করা যাবে না? জি স্যার যাবে তো। জি স্যার কিন্তু যদি এটার এই মোবাইলের অপশন নষ্ট হয়ে যায়, কিছুই আসবে না, স্যার। ক্যামেরা আর এই ক্যালকুলেটর ক্যালকুলেটর ঠিক আছে, এটা পকেটে নিয়ে বসে কেনা বলে। কারণ কি, এইটার মূল ফাংশন হচ্ছে ডেটা ট্রান্সমিট রিসিভ করা। অর্থাৎ আমরা যেটা কথা বলছি এটাকে, অর্থাৎ এই অ্যানালগ সিগন্যালকে সে ডিজিটাল সিগন্যালে পরিণত করে ডেটাতে পরিণত করে, তখন ডেটা সে ট্রান্সমিট রিসিভ করে। কথাটা বুঝে? তার মানে ওর কাজ হচ্ছে কি করা, এখন কিন্তু ঘড়ি হিসাবে দেখে না। এটার মধ্যেও ঘড়ি আছে মোবাইল ফোনে, দিস ইজ নট ওয়াচ, না স্যার আছে না? জি স্যার ওগুলো সব সেকেন্ডারি ফাংশন। প্রাইমারি ফাংশন কি? কথা বলা, অর্থাৎ ডেটা ট্রান্সমিট রিসিভ। এই জন্য এটাকে ঘড়িতে দিতে পারবে না ক্লিয়ার? এটা মোবাইলে এলো এটা মোবাইল ফোনের কোডে। ওই দেখেন 85-17 মোবাইল ফোনের কোড, আর ওটা দেখেন 91 সম্পদ দিয়ে গেছে। বুঝাতে পেরেছি? এখন 3 নাম্বারটা আসে, এরপর আমরা নামাজে যাব। বলেছিলাম যে যে অংশ মিশ্রিত অংশের মধ্যে যেটা যদি সমান সমান হয়, এবার তাহলে প্রথমটাতে কি পেলেন? প্রথমটাতে বৈশিষ্ট্য ছিল না, শুধু কি ছিল? নেম। নেম, আমরা বলছি নামই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। সেকেন্ডটাতে বলছে নাম ফ্যাক্ট না, বৈশিষ্ট্য। ঠিক আছে, যদি ওটার নাম ঘড়ি, ঘড়ি দিতে পারেন নাই, তাহলে এটা রিস্ট ওয়াচ ছিল না? এই যে এটা, দিস ইজ অলসো রিস্ট ওয়াচ। দুইটাই রিস্ট ওয়াচ, বাট ঘড়ির নাম দিয়ে কিন্তু যাতে পারেন, নাম দিয়ে যাতে পারছি, বলছে নাম ফ্যাক্ট না, ক্যারেক্টারিস্টিক ফ্যাক্ট। এবার বলছে ওকে, নাম ক্যারেক্টারিস্টিক দুইটা যদি সমান সমান হয় তাহলে কি করবে? যেমন এটা দেখেন, এখানে লেদারের গ্রেড আছে 40%, টেক্সটাইল এখানে লেদার, এখানে টেক্সটাইলের ম্যাটার, সুতা এক পাশে লেদার। তাহলে এখানে যখন 60% লেদার 40% টেক্সটাইল, তখন একটা লেদার বেশি। জি লেদার বেশি, লেদার আগের নিয়ম। এটার মধ্যে টেক্সটাইল বেশি আর লেদার কম, এই জন্য টেক্সটাইল দিছেন। ওকে, 62 দিছেন। এইটার মধ্যে বলতেছি লেদারও 50, টেক্সটাইলও 50, তখন কি করবেন? দুইটা সমান সমান। যেমন ওই যে এক ধরনের ডিসপেন্সার আছে না, যে পানি খাইছে, উপরটা ড্রাম দিয়ে দেয় ছোট্ট একটা, এরপরে যে দিয়া এক পাশে হট পানি বাইর হয়, এক পাশে ঠান্ডা পানি বাইর হয়, এরকম দেখছেন নাকি? ওয়াটার ডিসপেন্সার বিভিন্ন এরকম কোচিং সেন্টার মেন্টারও থাকে, থাকে না? অফিসেও থাকে। এখন এই ডিসপেন্সারের এক পাশ দিয়া হিটার, আরেক পাশ দিয়া রেফ্রিজারেটর। এখন এটা কি ফ্রিজের কোডে যাবে না হিটারের কোডে যাবে? কারণ এটা কিন্তু কমপ্লিট ফ্রিজও না, হিটার। এখন ফ্রিজের কোডে দিলে ট্যাক্স অনেক বেশি, 100-150%। হিটারে করে দিলে 60%। সমস্যা আছে না? পার্সেন্টেজ দিয়ে কোনো ক্লাসিফিকেশন হবে না। বলছে যার এইচএস কোড শেষে, অর্থাৎ যার রোল নাম্বার পিছনে, সে প্রায়োরিটি পাবে। অর্থাৎ যেহেতু দুর্বল, সে যেহেতু রোল নাম্বার পিছনে, মানে কি দুর্বল, ওরই প্রায়োরিটি দাও শেষের দিক শেষের যে। তাহলে এর এইচএস কোড কত? টেক্সটাইল এইচএস কোড 62 আর লেদারের কত? 42। তাহলে পিছনে কে? এই 62 তে যাবে, মানে এসএস কোড যাত্রা শেষের দিকে। যার শেষে সে ট্রান্সফার পাবে। তাহলে থিওরিটা কি লিখবেন? দেখেন এবার মিলায় পড়েন, নাহলে উদাহরণ না দিলে কিন্তু এগুলো মুখস্থ করে জীবনেও মিলাইতে পারবেন না। যদি কোনো মিশ্রিত পণ্যে প্রত্যেকটি মিশ্রিত অংশের মৌলিক বৈশিষ্ট্য সমান, মৌলিক বৈশিষ্ট্য কিন্তু সমান সমান হয়ে গেছে, যা আমি কি করবো না আলাদা। আগে বলছিলাম মৌলিক বৈশিষ্ট্য অনুযায়ী যাবে, এবার বলছি মৌলিক বৈশিষ্ট্যই সমান, তাহলে যে অংশটির এইচএস কোড সর্বশেষে, সে অনুযায়ী সেটা বিন্যাস করতে হবে এখন কি ক্লিয়ার? জি জি তা ক্লিয়ার হয়নি? লিখতে পারবে না পারবেন না? যদি পারেন তাহলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে তো তাদের প্রশ্ন আসবে। আসতে পারে, যেহেতু শিখার দরকার আছে। এই যে দেখেন এরকমই ছিল ইংলিশ গুলো। when goods cannot be classified by reference to 3A or 3B, they shall be classified under heading which occurs last in numerical order among those with equally merit consideration.
শব্দগুলো তাও কঠিন না এখন বোঝার পরেও? আগে তো দেখে যে পড়লে বুঝতেই পারতেন না। যেমন 4 নাম্বার দেখেন বোঝেন কিনা? গুডস মাত্র 1.5 লাইনের কথাবার্তা কিন্তু দেখেন তাও বোঝেন কিনা? Goods which cannot be classified in accordance with the above rules shall be classified under heading appropriate to the goods to which they are most akin. মানে কি? এই কিন্তু শব্দের অর্থ akin মানে সমজাতি। সমজাতি, আচ্ছা। ওকে? আগের রুল কোনটার সাথে না মিললে সমজাতি কোনটা কোডে দিয়ে দিতে হবে। তাহলে কি করবেন? Which cannot be classified in accordance with the above rules. উপরের কোন রুলটা উপরের কোন রুল অনুযায়ী এটাকে ক্লাসিফাই করা যায় না। shall be classified তাকে শ্রেণী বিন্যাসিত করতে হবে কিভাবে? under the heading appropriate যথাযথ হেডিং এর মাধ্যমে to the goods which they are most akin. সমজাতীয় গুডস গুলোর সাথে কম্পেয়ার করতে হবে যদি শব্দটা নাই, বুঝেন নাই? তার মানে কি কম্পেয়ারিং মেথড। ওকে, তাহলে আমরা একটু দেখি যে আমাদের এখানে কি ছিল। নামাজের শুরু হয়ে যাবে না? নামাজ তাহলে আমরা 2 মিনিট পরে শুরু করি, এটা শেষ করে ফেলি। এটা 1 মিনিটে শেষ হয়ে যাবে। জি, দেখেন উপরের কোন রুলস আর মানে না, এটার ক্ষেত্রে হয় না। আমার সাথে প্রযোজ্য হচ্ছে না। যেমন একটা এক্সাম্পল দেই, ড্রোন। ড্রোন বাচ্চারা খেলে, জি, ঠিক কিনা বলেন? ঘড়ির বদলে এখন ডিজিটাল বাচ্চারা ঘড়ির বদলে এই ড্রোন ওড়ায়, ঠিক কিনা? আমরা ওড়াইছি ঘড়ি, ওরা ওড়ায় ড্রোন। আবার ওই যে ভিআইপি যখন অনুষ্ঠান করে, পুলিশ একটা উপর দেয়া ক্যামেরা দিয়ে অবজার্ভ করে, ড্রোন একটা ওড়াই দেয় না? অথবা যারা ছবি প্রেমী ওই যে পাহাড়ে চলে যায়, বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে কিনা বলে কন্টেন্ট ক্রিয়েটর। আর এখন প্রোগ্রাম গুলো সব আর হচ্ছে আপনার ইরানে তো মানলো জি সাহায্য, এটা কি হবে? ফায়ার ফাইটার, জি, তাই না? অর্থাৎ এয়ারক্রাফট, কিন্তু যুদ্ধ বিমান, ফায়ার ফাইটার, তিনটার নামই তো ড্রোন। তাহলে এখন নাম দিয়ে বলছেন যে নাম মিললেই হচ্ছে তাহলে এসএস কোড দিতে হবে। তিনটার নাম কি আলাদা? একটা দিয়ে পুরো দেশ ধ্বংস করে দিচ্ছে, একটা দিয়ে বাচ্চা আনন্দ পাচ্ছে, আর একটা দিয়ে হয় রেকর্ড করছে বা অবজার্ভ করছে। তিনটার নামই ড্রোন। এখন এটার কি কোনো এইচএস করে দেওয়া সম্ভব? সম্ভব না। বলছে ওকে, কম্পেয়ার করে নেই কিন্তু যদি ফায়ার ফাইটার ড্রোন হয় তাহলে যুদ্ধ বিমানের সাথে কম্পেয়ার যুদ্ধ বিমানের এইচএস করে দিয়ে দাও। এইটাই। আর যেটা ওই যে খেলনা ড্রোন, মানে খেলনা সোজা পুতুল, যেটা প্লাস্টিকের পুতুল, রাবারের পুতুল, ওটার মধ্যেই দেন, যদি ওটার মধ্যে ইলেকট্রনিক সার্কিট বা কোনো অসুবিধা নেই। আর সেকেন্ড কি ক্যামেরা যেটা অবজার্ভ করে, খাস বাংলা ক্যামেরা ক্লিয়ার? এই দেখেন আমরা ছবিতে দেখেন সেটা বুঝি কিনা। এই দেখেন একটা বিমানকে বলছি এটা এয়ারক্রাফটে দিতে, এটাকে ওই যে ক্যামেরা দিতে, এটাকে ড্রোনে দিতে। কিন্তু আগে কি পরে বোঝা গিয়েছিল যে ঘটনা ঘটবে? এখনো দেখেন আরেকটা পণ্যের নাম বলুন তো যেটা কম্পেয়ারিং মেথডে যাবে। কম্পেয়ারিং মেথড খুব কঠিন। আগের তিনটা এক্সাম্পল WCO তো ছিল, এই এক্সাম্পল WCO হতে নাই, কঠিন দেখা দেয় না। আমার কাছে অনেক দেশের ট্যারিফ আছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, আমি দেখছি এদের বইতেও নাই। বুঝতে পারছি? তাহলে এইটা কেমনে পাওয়া যাবে? আরেকটা এই জন্য বলছে আরো নাম বলেন তো পণ্যের যেটা কম্পেয়ারিং মেথড যাওয়া উচিত, খুঁজে পাবেন না। মাথায় আসতেছে না। রোবট, দেখেন একটা রোবট ঘুরে বেড়ায়, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রোবট লিফটিং করে ফেলে, তুলে এক জায়গায় মাল আরেক জায়গায় ওঠে নামা। বুঝতে পারছেন? যেটা তুলে না ওটা লিফটের সাথে দিতে হবে, যে আমরা যে লিফটে উঠি এটা হচ্ছে ওই রোবট। বুঝতে পারছেন? এরকম খুব কম পণ্য আছে 4 নম্বরে যাবে। 4টাই শিখে আর দরকার নাই, 5 আর 6 শেখার দরকার নাই, ঠিক আছে? একটু রিস্ক নেন। এইটা মনে থাকলে নাম্বার আমি ফুল যদিও 5 আর 6 আপনাদের দিয়ে দিব, 5 আর 6 কি শিখতে চান কি? দেখাই দেন স্যার। আচ্ছা, বলে দিলে আপনি বললে বুঝতে প্যাকেজ এটা না, এটা সহজ। মোড়ক 5 নাম্বার কি? মোড়ক প্যাকেজ প্যাকেজ। বলছে জ্যামিতি বক্সের মোড়ক, জ্যামিতি বক্সের তে যদি ওজন হয়, তার যে ভিতরে যে ইনস্ট্রুমেন্ট বক্সের ওজন যদি বেশি, একটু আগে জানছি যার ওজন যেদিকে যাবে সেদিকে দিতে হবে। জি, তাহলে বক্সে দিতে হবে ওইটা। ওটা আমি বাদই দিলাম। মনে করেন আপনি আপনি তো বিবাহিত নাকি, মনে করেন স্বর্ণের দোকানে গেছেন, ভাবির জন্য একটা আংটি কিনছেন,
আপনি বলেন আংটির ওজন বেশি হবে না আংটির বক্সের ওজন বেশি হবে? অনেক বেশি হবে। এখন তাহলে বক্সের ওজন, মনে করেন এখন আংটি তো কিনতে গেলে 1 লাখ টাকার হিসাব, 1 লাখ টাকা পাবেন কিনা আল্লাহ জানে। কথা বলছেন 3 লাখ টাকা ভরি হয়ে গেছে প্রায়। তো এখন ওই বক্সের ওজন মনে করেন 50 টাকা, তাহলে এখন কি বক্সে যাবে কিনা এটা? ওজন তো বক্সের ভাই বেশি, কি করবেন? এরকম কত কত পণ্য আছে, জ্যামিতি বক্স, বন্দুকের খাপ, তারপরে গিটারের হার্ড বক্স, যারা ওই যে ব্যান্ডে যারা ট্রাভেল করে, ওই গিটারের বক্সটা কিন্তু অনেক হার্ড থাকে যাতে গিটারটা না ভাঙে। এগুলো সবগুলোর বক্সের ওজন বেশি। তাহলে কি করবেন? ইভেন আপনার চশমার বক্স আপনার চশমার থেকে বেশি হইতে পারে। বেশি। ওকে, এখন এগুলাকে বলছে যে না, এটা এরকম হইলেও ল্যাপটপের সাথে একটা ল্যাপটপের ব্যাগ আসছে, তাহলে ব্যাগটারে ফ্রি দিয়ে ল্যাপটপে কোডে এটাকে ক্লাসিফাই করতে হবে। কিন্তু ল্যাপটপ আসে নাই, শুধু ব্যাগ আসছে, ব্যাগেরটা ব্যাগে। এখন কি বুঝছেন? এবার আমরা থিওরিটা পড়ি যে পাঁচে কি বলছে যে দুইটা আছে যদি ক্যামেরা, কেস, বাদ্যযন্ত্র রাখার বাক্স, বন্দুকের খাপ, জ্যামিতি ইত্যাদি, ঠিক আছে, আধার হিসেবে দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য পণ্যের সাথেই দেওয়া হয়, তবে ওই পণ্যের সাথে এটাকে শ্রেণীবিন্যাস করে মূল পণ্যটাকে। আরেকটা বলছে যে যদি উল্লেখিত ধারক বা মোড়ক পুনরায় ব্যবহারযোগ্য হয়, তবে তার পণ্যের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবিন্যাসিত হইবে। যেমন ওই যে বললাম আপনার ওই যে পুনর্ব্যবহার মানে কি, ওটার সাথে আসে নাই, ওটা তো আমি ল্যাপটপে রাখতে পারবো, জামা কাপড় নিয়ে চলে যাবে। কথা বুঝেন নাই? আলাদা স্পেশাল ডিজাইন করা না, এবং এটার সাথেও আসে নাই। বুঝতে পেরেছেন? আর 6 নাম্বারটা বলি, এই যে দেখেন আমরা একটার সাথে এই যে ব্যাগের সাথে ল্যাপটপ আছে, ল্যাপটপ করে দিয়েছি, এই ব্যাগের সাথে ল্যাপটপ নাই, এটা কিন্তু ব্যাগের করে ব্যালেন্স চ্যাপ্টারে চলে গেছে। 6 নাম্বারটা হচ্ছে সাবহেডিং। আপনার সাবহেডিং নিয়ে ঝামেলা আছে। সাবহেডিং নিয়ে কেমন ঝামেলা? আপনারা ভালভ চিনেন তো, এই যে ট্যাপ আছে না, এটা একটা ভালভ, গেট ভালভ, বল ভালভ, চেক ভালভ, এগুলো শুনছেন না, পানি ট্যাঙ্কের মধ্যে থাকে। এখন একটা ভালভ মনে করেন অটোমেটিক ভালভ। কোনটা অটোমেটিক? সুইমিং পুলের ভালভ আছে না, অটোমেটিক। সুইমিং পুল ওদিক দিয়ে মোটর স্টার্ট দিলে আপনার পানি ঢোকে, মোটর অফ, এই দিক দিয়ে পানি চাপ দিয়ে রাখায় বন্ধ হয়, যেটা এমন কোন যন্ত্র যেটা বন্ধ করার দরকার হয় না। আমি কি বুঝাইতে পারছি না? বুঝতে পারি এটা হলো অটো ভালভ, মানে এদিক দিয়ে চাপ দিলে এটা খুলে যায়, আর এদিক দিয়ে চাপ দিলে এটা একা এদিকে পানির চাপে বন্ধ হয়। বুঝাতে পারছি? তাহলে এটা একটা ভালভ তো। এবার বলছি যে না, এই পাইপের মধ্যে এমন কোন হাইড্রোলিক প্রেসার দেব, অথবা এমন কোন অলিও হাইড্রোলিক বা হচ্ছে আপনার নিউম্যাটিক ট্রান্সমিশনের ঘটনা ঘটাবো, যেমন তেলের ফ্যাক্টরি বা হচ্ছে আপনার কোন গ্যাসের ফ্যাক্টরি, মানে বিশাল হেভি ফ্যাক্টরি, তেলের ফ্যাক্টরি মানে তেল উত্তোলন, বাপেক্স, মনে করেন এরকম বিশাল বড় এক পাইপ, ওটা তেলের প্রেসার আছে, হেভি প্রেসার। এখন ওই তেল তেলে সরাইতে হবে, নর্মাল প্রেসার দিতে যাবে না। ওটার বাল্ব খুললে ওটা এত সহজ না যে, মনে করেন 100 কিলোমিটার একটা লাইন আছে, মেইন লাইনের কথা বলছি। এখন কোন জায়গায় একটা লিক হয়েছে, যে কোনো এক জায়গায় বন্ধ করতে হবে না? এটা কি চাপাচাপির কাজ নাকি, হাত দিয়ে দিলাম হয়ে যাবে, তা তো না। ওখানে নিশ্চয়ই আমার কোনো হাইড্রোলিক বা অলিও হাইড্রোলিক বা নিউম্যাটিক ট্রান্সমিশনের কোনো ঘটনা ঘটাইতে হবে, বাতাসের চাপে বা হাইড্রোলিকের কোনো কাজ ঘটাইতে হবে। অর্থাৎ এই ভালভ কিন্তু এই নরমাল এইসব এই প্যাসের কোনো কাজ কামে নাই। তাহলে তখন সেটার সাবহেডিং চেঞ্জ হয়ে যাবে, যদিও সেটার নাম ভালভ, নিউম্যাটিক ভালভ হলে এক জায়গায়, আর এই প্যাস দিয়ে যদি আমরা ঘুরে এক করি সেটা আরেক জায়গায়। বুঝাতে পেরেছি? এটা আমি জানি না আপনারা বুঝতে পারবেন কিনা। আমি তারপরও এই যে সাবহেডিং এ অবস্থিত কোন পণ্যের শ্রেণীবিন্যাস ওই সাবহেডিং এর শর্তাবলী সংশ্লিষ্ট সাবহেডিং নোট এবং উপরের বিধি অনুযায়ী নির্ধারিত হবে, প্রয়োজন হলে সেকশন নোট, চ্যাপ্টার নোটে প্রয়োগ করা যাবে। ওকে, এইটুক নিয়ে থাকেন। তাহলে শেষ হলে নামাজ পড়ে আসি। হ্যাঁ, রোজ একটা